রাধামোহনপুর গ্রামে সবিতা দেবী তার ছেলে এবং তার বৌমাকে নিয়ে বাস করতেন। সবিতা দেবীর আরও 3টি মেয়ে ছিল। তাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে যাওয়ার জন্য তারা প্রত্যেকে যে যার শ্বশুরবাড়িতে থাকত। তার মেয়েরা ছিল প্রচণ্ড কুঁড়ে এবং সবিতা দেবীর খুব আদরের। এখন যেহেতু বর্ষাকাল এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এরকমই একদিন সবিতা দেবীর বড় মেয়ে সবিতা দেবীকে ফোন করে। মা, কদিন ধরে তো খুব বৃষ্টি পড়ছে। তুমি তো জানো আমার শ্বশুরবাড়ির রাস্তায় 1 হাঁটু করে জল জমে যায়, তাই একদম জীবন নাজেহাল হয়ে উঠেছে। তাই আমি ভাবছিলাম কদিন তোমাদের বাড়িতে গিয়ে থাকবো। তোমার কি কোনো অসুবিধে আছে? এ কি কথা বলছিস তুই? তুই আমার মেয়ে, তুই আমার বাড়িতে এসে কদিন থাকবি তার জন্য আবার অনুমতি নিতে হবে নাকি? তুই যখন খুশি এসে থাকবি। আর তাছাড়া তুই তো আসিসই না, তুই চাকরি বাকরি করিস, তোর কোথায় সময় বাপের বাড়ি আসার? তুই যে বাপের বাড়ি আসবো বলেছিস, এটা শুনেই আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে মা, তাহলে আমি এক্ষুনি সব প্যাকিং করে বেরিয়ে পড়ছি। তুমি একটু বৌদিকে বলো যাতে করে খিচুড়ি রান্না করে রাখে। আজকে তাহলে জমিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো। কিছুক্ষণের মধ্যেই সঞ্চিতার বড় ননদ তাদের বাড়ি চলে আসে। সঞ্চিতা দেখে অবাক হয়ে যায় এবং বলে, ও মা, দিদি, তুমি এত বর্ষার মধ্যে এলে কি করে? বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এর মধ্যে তুমি চলে এসেছো। কোনো বিপদ হলো নাকি? দেখেছো মা, তোমার বৌমা কেমন বলছে আমি দুদিনের জন্য বাপের বাড়িও কি আসতে পারি না? আর তাছাড়া আমার শ্বশুরবাড়ির রাস্তায় খুব জল জমেছে, সেই জন্য আমি চলে এসেছি বাপের বাড়িতে। ওখান থেকে অফিস করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি কিছুদিন এখানেই থাকবো। এ কি বৌমা, তুমি আমার মেয়েকে এরকম করে বলছো কেন? আমি তো আমার মেয়েকে ডেকে পাঠিয়েছি। মেয়েটা তো বাপের বাড়ি আসেই না। ওর তো বাপের বাড়ি থেকে যাওয়া প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস পর মেয়েটা এলো, তুমি কোথায় ওর কি লাগবে না লাগবে জিজ্ঞাসা করবে? তা না, তুমি ওকে এখন কেন এসেছো, কী জন্য এসেছো, এই সমস্ত ব্যাপার নিয়ে প্রশ্ন করতে বসে গেছো। যাও যাও, আমার মেয়ের জন্য এক্ষুনি গরম গরম চা নিয়ে এসো, আর সাথে একটু পকোড়াও বানিয়ে নিয়ে আসবে। আর শোনো, দুপুরবেলায় খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করবে। দেখবে ইলিশ মাছ ফ্রিজে রেখেছি আমি, ওটাই ভাজবে, আর গরম গরম খিচুড়ি বানাও। সঞ্চিতা কিছু না বলে ওখান থেকে চলে গেল। সবিতা দেবীর বড় মেয়ে তার মাকে বলল, মা, আমার 2 বোনকেও ডেকে নাও না। ওদের সঙ্গে কতদিন দেখা হয় না। বেশ 3 বোন মিলে বর্ষাকালটা আনন্দ করে কাটাবো। ঠিকই বলেছিস। দাঁড়া, রমা আর সোমাকে ফোন করি। ওরা অনেক দিন বাপের বাড়ি আসেনি, আমারও তো দেখতে ইচ্ছে করে আমার মেয়েদেরকে একসঙ্গে। এই বলে সবিতা দেবী তার আরও 2 মেয়েকে ডেকে নেয় এবং তারাও মোটামুটি কিছু সময়ের মধ্যেই চলে আসে। বৌমা, আজ যে আমার কি আনন্দ হচ্ছে, আমার 3 মেয়ে এসেছে। তুমি খোকাকে বলো ফেরার পথে যেন ওদের জন্য ফুচকা নিয়ে আসে, আর ওই সিধুর দোকানের গরম গরম কচুরি বানাই, ওটাও যেন নিয়ে আসে। আর তুমি সাথে করে কফি বানাও, ভালো করে কফি বানাবে কিন্তু, সবার জন্য বানাও, খোকাও এসে খাবে কফি। উফ, এনাদের পিছনে সকাল থেকে খেটে খেটে মরেই যাব মনে হয়। সকাল থেকে শুধু এটা বানাও, ওটা বানাও, এটা খাবে, সেটা খাবে। এদের জন্য আমি বর্ষাটা একটু এনজয়ও করতে পারছি না। আর আমি কিছুদিন দেখব, যদি এরা না শোধরায় তাহলে আমিও বাপের বাড়ি চলে যাব। দেখব তখন কেমন লাগে। এরকমভাবে বেশ কিছুদিন কাটতে থাকে, বর্ষাকাল কাটতে থাকে। এদিকে সঞ্চিতাকে খেটে খেটে মরতে হয়। এরকমই একদিন দুপুরবেলা হঠাৎ করেই সঞ্চিতার বড় ননদ রান্নাঘরে আসে। শোনো বৌদি, আজকে আমাদের সবার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আর সেটা দোকানের নয়, তোমার হাতের। তোমার হাতের বিরিয়ানি আমি বেশ কয়েকবার খেয়ে দেখেছি। তুমি বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খুব ভালো বানাও। দোকানের বিরিয়ানি তো আমরা সব সময় খাই, কিন্তু তোমার হাতের বানানো বিরিয়ানি আমার সব সময় ভাল লাগে, আর আমরা তো এটা সব সময় খেতেও পাই না। তাই তুমি আজকে বানাও। কিন্তু বাড়িতে তো মাটন নেই, আর তোমার দাদাও সকালবেলা বাজার করে দিয়ে চলে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় আমি কি করে বিরিয়ানি বানাবো? তার থেকে তোমরা বরং আজকে যা বানিয়েছি সেটাই খেয়ে নাও। পরের দিন না হয় তোমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তোমার দাদাকে না হয় মাটন নিয়ে আসতে বলবো। বাড়িতে কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো, আর তুমি তো অনেক বছর হলো এই পাড়াতে আছো, এই পাড়ার বউ হয়ে। তুমি নিশ্চয় পারবে, সমস্ত দোকানই তো তোমার চেনা। একবার ছাতা নিয়ে বেরো আর মাটন কিনে নিয়ে এসো। আমি আর কোনো অজুহাত তোমার শুনতে চাই না। আমরা মাটন বিরিয়ানি খাবো, বাস। সঞ্চিতা নিরুপায় হয়ে বৃষ্টির মধ্যে মাটন কিনতে গেল এবং কোনো রকমে ভিজতে ভিজতে মাটন কিনে নিয়ে এলো এবং সে সবার জন্য মাটন বিরিয়ানি বানালো। যেহেতু সে বৃষ্টিতে খুব ভিজে গিয়েছিল, তাই রাত্রেবেলা তার খুব জ্বরও আসলো, কিন্তু তার শরীর খারাপের পরোয়া না করেই
পরদিন সকালবেলা থেকে আবার সে ঘরের সমস্ত কাজকর্ম এবং ননদদের জন্য বিভিন্ন রকমের ফরমাস খাটতে বাধ্য হয়। এরকম ভাবেই প্রায় 20-25 দিন কেটে যায়, কিন্তু তার ননদদের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। তাই একদিন সঞ্চিতা এবং সঞ্চিতার বর ব্যাগ নিয়ে হঠাৎ করে বেরিয়ে আসে। মা, আমরা কিছুদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসছি। আসলে আমার বাবা মা দাদার কাছে বেঙ্গালুরুতে গেছে, তাই এতদিন বাড়ি ফাঁকা রাখা তো উচিত নয়। সেই জন্য আমি আর আপনার ছেলে দুজনে মিলে যাচ্ছি। সকালবেলায় মা ফোন করে আমাদের জানিয়েছে। আমি কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনি তখন আপনার মেয়েদের সঙ্গে একটু ব্যস্ত ছিলেন গল্পে, ওই জন্য আমি বলতে পারিনি। ঠিক আছে মা, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর দিদিরা, তোমরা একটু ঘর সংসারটা কিন্তু সামলে নিও। আমি আর তোমার দাদা কিছুদিন পরেই ফিরে আসবো। সঞ্চিতার ননদেরা অনেক আপত্তি করলেও সঞ্চিতা তাদের কোনো কথা না শুনেই বাপের বাড়ি চলে গেল। এবার সঞ্চিতার ননদেরা পড়ল মহা বিপদে। তাদেরকে ঘরের সমস্ত কাজকর্ম করতে হচ্ছিল এবং রান্নাবান্নাও সামলাতে হচ্ছিল। এরকমভাবেই 4-5 দিন কেটে যায়, কিন্তু তখনও সঞ্চিতা বাড়ি আসার নাম না করায় সঞ্চিতার ননদেরা তার মাকে জানায়, মা, এবার আমি বাড়ি চলে যাব। আসলে অফিসে একটু কাজের চাপও বেড়েছে, আর এত ঘরের কাজ সামলে অফিস সামলে সমস্ত কিছু করে ওঠাটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আর তাছাড়া সোমা ও রমার বরেরাও ওদেরকে ডেকে পাঠিয়েছে, তাই ওদেরকেও চলে যেতে হবে। কিছু মনে করো না মা, তুমি যতদিন না বৌদি আসছে ততদিন একটু সামলে নিও। সে কি কথা বলছিস? এই সময় সঞ্চিতা বাড়িতে নেই আর তোরাও বলছিস চলে যাবি? আমি একা হাতে কি করে এত কিছু সামলাবো? আর তাছাড়া আমার তো বয়সও হয়েছে। বৌমা তো আমাকে সেরকম বাড়ির কোনো কাজই করতে দিত না। আর তাছাড়া বাড়ির কাজের মেয়েটাও কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, সেও তো এখনো আসেনি। এই অবস্থায় তোরা আমাকে ফেলে চলে যাচ্ছিস? কিছু করার নেই মা আমাদের। তুমি তো জানোই আমরা পরের বাড়ির বউ, তাই আমাদেরকে তো চলে যেতেই হবে। তুমি একটু কষ্ট করে সামলে নিও। আর তাছাড়া তোমার বৌমাকে তুমি ডেকে পাঠাও, অনেক দিন তো হলো বাপের বাড়ি গেছে। এই বলে সবিতা দেবীর 3 মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল এবং সবিতা দেবী তখন বুঝতে পারলেন তার বৌমাই ছিল তার সব থেকে আপন, তার মেয়েরা নয়। ওই অসুস্থ শরীর নিয়ে সবিতা দেবীকে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম সামলাতে হতো, এমনকি নিজের রান্নাবান্নাটার দায়িত্বও নিজেকেই নিতে হতো। এরকমভাবে বেশ কিছুদিন কাটতে থাকে এবং সবিতা দেবী খুব ভালোভাবেই বুঝতে পারেন যে সে কত বড় ভুল করেছেন। সত্যি তো, আমার বৌমার কত কষ্ট হতো। আমার মেয়েরা পায়ের ওপর পা তুলে বসে থাকতো, আর আমার বৌমাকে সমস্ত কাজকর্ম একা সামলাতে হতো। তখন তো আমি ওর কথা ভেবেই দেখিনি। আসলে নিজের মেয়েদের স্নেহে একদম অন্ধ হয়ে গিয়েছিলাম। এবার বৌমা এলে সমস্ত কিছু ঠিক করে নেব। কিছুদিন পর সবিতা দেবীর বৌমা সঞ্চিতা বাড়ি ফিরে আসে এবং এসেই দেখে সবিতা দেবীর শরীর প্রচণ্ড খারাপ। একা হাতে সংসারে সমস্ত কাজ করে তিনি প্রায় প্রচণ্ডই অসুস্থ হয়ে পড়েছেন। এই সমস্ত দেখে শুনে সঞ্চিতা সমস্ত কাজকর্ম নিজের হাতে সামলাতে শুরু করে দেয়। সবিতা দেবী তার বৌমার সেবা শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন। এইভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।